আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নীরা ফেরদৌস। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ। বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সুখবরটি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সমগ্র জাতির জন্য এটি অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। বাংলাদেশের জন্য এই উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা। তিনি আরও বলেন, সফলভাবে 3টি মানদণ্ড পূরণের মাধ্যমে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এসব কাজ করে দিয়েছেন। আমরা সবথেকে বেশি অবহেলিত। 2018 সালে অনুষ্ঠিত প্রথম ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের 3টি মানদণ্ডই খুব ভালোভাবে পূরণ করতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় এবছর আনুষ্ঠানিক ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ পুনরায় সকল মানদণ্ড অত্যন্ত সফলতার সঙ্গে পূরণের মাধ্যমে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের যোগ্যতা অর্জন করল। দর্শক, এখনো চলছে সংবাদ সম্মেলন। বিটিভির সৌজন্যে এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। রিসেন্টলি আল জাজিরা চ্যানেলে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, যেটাকে আপনার সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এরকম। এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা কোনো মন্তব্য এখনো পাইনি। যদি আপনি এই সুযোগে এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ। দেখেন, আমার কোনো প্রতিক্রিয়া নাই, আমার কোনো কিছু বলারও নাই। কারণ একটা চ্যানেল কী বলছে না বলছে, কী করছে না করছে, সেটা দেশবাসী বিচার করে দেখবে। দেশের মানুষই বিচার করে দেবে যেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আর কতটুকু বানোয়াট, আর কি উদ্দেশ্যে তারা করছে, সেটাও বড় কথা। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই। একটা কথা মনে রাখবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। যে খুনিরা একটা দেশের রাষ্ট্রপতি শুধু না, একটি গোটা পরিবারকে, একটা ছোট্ট শিশুকে পর্যন্ত হত্যা করেছে, সেই খুনিদেরকে কিন্তু ইন্ডেমনিটি দিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে চাকুরি দেওয়া হয়েছে। বিদেশি দূতাবাসে তাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে, জনগণের ভোট চুরি করে পার্লামেন্টেও বসানো হয়েছে। এইভাবে তাদের মর্যাদা দেওয়া হয়েছে। যারা এটা করেছে তাদের সম্পর্কে আপনাদের কি ধারণা? তো আমি সন্তান হিসেবে যখন সরকারে আসলাম, তখন কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যার বিচার করেছি। এই ইন্ডেমনিটি বাতিল করে দিয়ে এই বিচার হয়েছে। যুদ্ধ অপরাধী যারা এদেশে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, যাদের বিচার স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন। 75-এ জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান এসে তাদেরকে মুক্ত করে তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা এবং সরকারের অংশীদার বানায়। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, আমরা তাদেরও বিচার করেছি। সেই সাথে দুর্নীতি, লুটপাট বা অন্যান্য অপরাধের সঙ্গে যারা জড়িত, যেমন 10 টাকা অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে এই ধরনের বহু ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও বিচার হয়েছে। আর যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত, তারা, তাদের দোষর, তাদের পরিবার, তারা কি চুপ করে বসে থাকবে নাকি? তাদেরও কিছু আমরা দেখি, তাদেরও কিছু ইন্ধন আছে। আর সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে তো একটা অদ্ভুত একটা মিথস্ক্রিয়া দেখা যায়, যে আল্ট্রা লেফট আল্ট্রা রাইট সময় সময় এক হয়ে যায়। আমাদের অপরাধটা কি? সেটাই তো আমার বড় প্রশ্ন। সরকার হিসেবে আমরা দেশের জন্য যেভাবে কাজ করেছি, এগিয়ে নিয়ে গেছে 12 বছরের মধ্যে, আপনারা একবার চিন্তা করে দেখেন তো 2008 সালে কী অবস্থা ছিল, 7 সালে কী অবস্থা ছিল, বা 2001 সালের থেকে, সেই নির্বাচনের সময় থেকে 2008 পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত কি পরিস্থিতি বাংলাদেশের ছিল একবার স্মরণ করেন। আপনারা সাংবাদিকরাও স্মরণ করেন। দক্ষিণ অঞ্চলে তো সাংবাদিকরাও যেতে পারতো না। সেই রকম একটা
বিধ্বস্ত এবং বিশৃঙ্খল অবস্থার মধ্যে যখন 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 2009-এ সরকার গঠন করি, তার পরপরও তো কতগুলি ঘটনা ঘটানো হলো। সেগুলো সামাল দিয়ে এবং প্রতি পদে পদে সমস্ত বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি খুব সহজ কাজ? তারপর আমরা করতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এটাকে আমাদের ধরে রাখতে হবে, এটাকে আমাদের স্থায়ী করতে হবে, সাস্টেনেবল করতে হবে এবং আমরা তা পারবো, সে প্রস্তুতি আমাদের আছে। কারণ আমাদের অর্জনটা এত বেশি যে মাত্রাগুলি দেওয়া আছে তার থেকে অনেক বেশি অর্জন আমাদের আছে, আর ভবিষ্যতে আমরা আরও বেশি করব এবং সেটা করার জন্য আমাদের প্রস্তুতিও আছে, পরিকল্পনাও আছে। আমরা সেগুলি সব ঠিকঠাক করেই কিন্তু কাজ করি। কাজে বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, যারা এই দেশটাকে অস্ত্র চোরা কারবারি, ড্রাগ চোরা কারবারি, দুর্নীতির একটা আখড়ায় পরিণত করে নিজেদের ভাগ্য করতে ব্যস্ত ছিল, তারা বাংলাদেশের উন্নতিটা মানবে কিভাবে বলেন? তারা তো এটা মানতে পারে না। তাদের তো চেষ্টাই থাকবে বাংলাদেশকে কিভাবে বদনাম করতে, বাংলাদেশের দুর্নাম করতে, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। তবে এটা আমি চিন্তা কিছু আমি মনে করি চিন্তার কিছু নেই, দেশবাসীকে আমি বলবো এটা নিয়ে চিন্তার কিছু নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং এগুলি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার মতো সে সক্ষমতা আমাদের আছে, জনগণের আছে। এটা তো মুষ্টিমেয় গোষ্ঠী, এটা হলো বাস্তবতা। আর কোন চ্যানেল কি বললো না বললো ওটা শুনে তো আমার রাজনীতি না, আমার দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই আমার রাজনীতি। যারা বলতে থাকবে বলতে থাকুক, বলাটাই তো তাদের কাজ, আর জনগণের কাজ করাটা এটা আমাদের কাজ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি লাবণ্য। দর্শক, এতক্ষণ বিটিভির সৌজন্যে দেখছিলেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের অংশবিশেষ। চলে যাচ্ছি পরের সংবাদে। পঞ্চম ধাপে 29টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবির বাড়তি সদস্য মাঠে রয়েছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনকে সুষ্ঠু অবাধ করতে আইন শৃঙ্খলা জোরদার করা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে শেষ হয় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোট গ্রহণের সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন ছাড়াও ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। নির্বাচনী এলাকায় যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দর্শক, চাঁদপুরে 2টি পৌরসভায় ভোট হবে কাল। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, চাঁদপুরে ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন, আমি চাঁদপুরে পঞ্চম ধাপে মতলব পৌরসভা এবং শাহরাস্তি পৌরসভার নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগে অর্থাৎ 4টার সময় নির্বাচন কমিশনের কেন্দ্র থেকেই সকল ভোট কেন্দ্রের সকল সরঞ্জাম বিতরণ করে এগুলি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ইতিমধ্যে। এবং চাঁদপুরে র্যাব, বিজেপি, পুলিশ সহ ম্যাজিস্ট্রেটরা এখন কেন্দ্রে কেন্দ্রে তারা ঘুরে বেড়াচ্ছে তাদের বিভিন্ন ভোট কেন্দ্রে। মতলব পৌরসভায় 13টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন এখানকার নির্বাচন কমিশনার। তিনি এমনটি জানিয়েছেন, আমি তেমনি মতলবের পৌরসভার একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র মতলব কলেজের কেন্দ্রে দাঁড়িয়ে বলছি। এখানকার নির্বাচনে মতলব পৌরসভার নির্বাচনে 4 জন মেয়র পদে প্রার্থী নির্বাচন করছেন।
এর মধ্যে বিএনপির প্রার্থী গত 22 তারিখ সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন বর্তমানে 3 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, তার মধ্যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওলাদ হোসেন লিটন এবং জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী ডিএম আলাউদ্দিন, ইসলামিক আন্দোলনের মেয়র প্রার্থী শফিকুল ইসলাম রয়েছেন এখানে। আর এই কেন্দ্রে ভোট রয়েছেন 48,000-এর মতো ভোটার রয়েছেন। এদিকে শাহরাস্তি পৌরসভা নির্বাচনে তেমনটি এখন প্রশাসন বাড়তি আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন এবং পরিদর্শন করছেন। মতলব পৌরসভায় বিএনপির প্রার্থী ভোট নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এখানকার নির্বাচনটা অনেকটা নিরুত্তাপ দেখা যাচ্ছে, কারণ এখানকার এখন আওয়ামী লীগের প্রার্থী মোটামুটি এককভাবে এগিয়ে আছেন। আওলাদ হোসেন লিটন মতলব পৌরসভায় উনি এগিয়ে আছেন অনেকটা। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রে ব্যাপক পোস্টারে ছেয়ে গেছে। নির্বাচন কেন্দ্রগুলোতে মোটামুটি একটু থমথমে বিরাজ করছে। গতকাল এই মতলব পৌরসভার 1 নং ওয়ার্ডে 2 কাউন্সিলর প্রার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, সেখানেও 8 জন আহত হয়েছেন বলে আমরা জেনেছি। আমি নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন, তোফায়েল হোসেন বলেছেন যে মতলব পৌরসভায় 13টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং শাহরাস্তি পৌরসভার 10টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তারা মনে করে। শরীফ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে জানাচ্ছিলেন শরীফ চৌধুরী। ঢাকা থেকে পাবনা যেতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। চাপ কমবে যমুনা সেতুর উপরও। 2 দশক পর আরিচা কাজিরহাট রুটে আবারও ফেরি সার্ভিস চালু হওয়ায় মিলবে এ সুফল। সকাল 10:30টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরিচা ঘাটে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মানিকগঞ্জ পাবনা প্রতিনিধির তথ্যচিত্র আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। খালিদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে বদলে যেতে শুরু করে নৌপরিবহন খাতের চিত্র। নদী দখলমুক্ত থেকে শুরু করে সব ক্ষেত্রে কেবলই উন্নয়নের ছোঁয়া। তারই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় 19 বছর পর চালু হলো আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল। নৌপরিবহন প্রতিমন্ত্রী মানিকগঞ্জের আরিচা প্রান্তে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেন। পরে বেগম রোকেয়া নামে রো ফেরিটি কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেরি চলাচল শুরু হওয়ায় এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানেরও পরিবর্তন আসবে। বঙ্গবন্ধু সেতুর বিকল্প হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই রুটটি আমরা বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির সার্বিক সহযোগিতায় এবং এটা আমরা নতুনভাবে চালু করলাম। আশা করি এই রুটটি জনবান্ধব হবে। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের 16টি জেলার সঙ্গে এ পথ যুক্ত থাকলেও বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর নৌ রুটটি বন্ধ হয়ে যায়। চাপ কমাতে পুনরায় ফেরি যোগাযোগ শুরু হওয়ায় খুশি এই রুটে চলাচলকারীরা। উত্তর এবং দক্ষিণবঙ্গের একটি যোগ বন্ধন তৈরির মধ্যে আমরা একটি নতুন উন্মোচন রাস্তা তৈরি হলো। সকল জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। আমরা এটি অত্যন্ত আনন্দিত, আমরা কৃতজ্ঞ। এখন থেকে এই রুটে 4টি ফেরি চলাচল করলেও ভবিষ্যতে চাহিদা অনুযায়ী ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নুসরাত জাহান সিনথি, RTV। কোনো ঘোষণা ছাড়াই খুলনার 18 রুটে 24 ঘন্টার জন্য বন্ধ রয়েছে অভ্যন্তরীণ দূরপাল্লার বাস চলাচল। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ থাকবে বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। শ্রমিক নেতাদের দাবি, খুলনা মালিক সমিতির সঙ্গে সাতক্ষীরা মালিক সমিতির দ্বন্দ্বের কারণেই কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে বিএনপি নেতারা বলছেন, খুলনায় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের আসা যাওয়া বাধাগ্রস্ত করতে পুলিশ চাপ প্রয়োগ করে বাস চলাচল বন্ধ রেখেছে। খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জানান, বিশৃঙ্খলার আশায় 24 ঘন্টা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন ও জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে দেশের 6টি শহরে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।
সমাবেশে অনুমতি না মিললেও সকালে খুলনা ৬ নম্বর কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিক্ষুব্ধ সমাবেশ করেছে বিএনপি। এ সময় বিএনপি নেতাদের অভিযোগ, পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না, এটা ভাবার কোনো অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করা। এর আগে একই দাবিতে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে মহাসমাবেশ করেছে বিএনপি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস ও গুগল প্লে পয়েন্ট স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।